সঙ্গীত একটি শক্তিশালী শিল্প মাধ্যম, কিন্তু এই শিল্পের পেছনে থাকা স্রষ্টাদের অধিকার অনেক সময়ে অবহেলিত হয়। গান তৈরিতে যাদের অবদান থাকে তাদের প্রত্যেকেরই রয়েছে আইনগত অধিকার, যাকে বলা হয় কপিরাইট। বাংলাদেশ কপিরাইট আইন ২০০০ অনুযায়ী গানের মূল অধিকার ৫টি ভাগে ভাগ করা যায়। গীতিকার, যিনি গান লেখেন, গানের কথা লেখকের উপর থাকে লিরিক্স কপিরাইট, কেউ তার লেখা অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না। সুরকার, গানের সুর যিনি সৃষ্টি করেন, তার থাকে মিউজিক্যাল কম্পোজিশন কপিরাইট। গায়ক বা শিল্পী, যিনি গান গেয়েছেন, তার পারফরমেন্সের উপর রয়েছে নির্দিষ্ট পারফরমেন্স রাইট, তবে মূল কপিরাইট নয়। রেকর্ডিং প্রযোজক বা কোম্পানি, যে প্রতিষ্ঠান গানটি রেকর্ড ও প্রকাশ করেছে, তাদের অধীনে থাকে সাউন্ড রেকর্ডিং কপিরাইট। সঙ্গীত পরিচালক বা অ্যারেঞ্জার, গানটি কেমন বাজবে এর সাউন্ড অ্যারেঞ্জমেন্ট যারা করেছেন, তাদেরও নির্দিষ্ট অধিকার থাকতে পারে। কপিরাইটের ব্যাপারে আমি মনে করি আমাদের শিল্পীরাই সবচেয়ে বেশি উদাসীন। তারা নিজেরা নিজেদের গানটাকে পেট্রোনাইজ করার ক্ষেত্রে যেভাবে কাজ করছে, ঠিক একইভাবে রয়্যালিটির বিষয়টাতে যদি তারা মনোযোগী হয়, তাহলে একই সাথে শিল্পীরা নিজে যেমন লাভবান হচ্ছে, সেই সাথে পরিবেশক যারা, প্রকাশক যারা, তারা লাভবান হচ্ছে, গীতিকার, সুরকার প্রত্যেকেই লাভবান হচ্ছে। বর্তমানে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় গান রিমিক্স বা কভার করা প্রচুর ভিডিও বানানো হচ্ছে, তবে এসব ক্ষেত্রেও মূল স্রষ্টার অনুমতি প্রয়োজন, না হলে তা কপিরাইট লঙ্ঘন হিসেবে গণ্য হবে। আমরা এসেছি বাউল সঙ্গীতের কিংবদন্তি শফি মণ্ডলের দরবারে। এখানে আমরা তার কাছে জানতে চাইব যে বাংলাদেশে বাউল সঙ্গীতের যে গানগুলো রয়েছে, এই গানগুলো নিয়ে কপিরাইটের কোনো সমস্যা হয় কিনা। আব্দুল করিম হোক, লালন ফকির হোক, বিজয় সরকার হোক, জালালউদ্দিন খাঁ হোক, এগুলো হলো সার্বজনীন ব্যক্তিত্ব সবার, এটা দেশের ঐতিহ্য। তাই এই সমস্ত গানগুলোকে উন্মুক্ত রাখা আমার মনে হয় খুব ভালো, কোনো বাউন্ডারি না দিয়ে। কেউ না কেউ তো চায় যে এখানে গান করে কিছু আর্ন হোক, হ্যাঁ, তারপরে একেবারে কোনো সীমানার মধ্যে পড়ে গেলে সে নিয়ে নেয়। তা কিছু কিছু আমরা শিল্পী আছে, নিয়ে নিলেও আমাদের অসুবিধা নাই, কিন্তু যারা সবাই কাজ করছে, কেউ কেউ অভিমান করে। কপিরাইট আইনে তো আছে যে তাদের রয়্যালটি দিতে হবে, বিশেষ করে সুরকার, গীতিকার এবং শিল্পীকে রয়্যালটি দিতে হবে। কপিরাইট আইন ও সৃজনশীলতা বিষয়ে অভিজ্ঞ খায়রুল হাসানের সামনে টিম 360 ডিগ্রি, যিনি শিল্পীদের সৃজনশীলতার সুরক্ষা নিয়ে পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত অনেক শিল্পীর রয়্যালিটি সংগ্রহ করতে কাজ করেছেন। আমাদের আইনের 23-এর ধারায় আছে যে পুনর্বিক্রয় হলে রয়্যালটি দিতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে নতুন প্রোডাকশন এবং সেইখানে যদি সুরকার, গীতিকার বা শিল্পীদের মধ্যে রয়্যালটি ডিস্ট্রিবিউশনের কন্ট্রাক্ট থাকে, তাহলে সেই অনুযায়ীও তাদেরকে রয়্যালটি দিতে হয়। আমাদের দেশে এই জায়গাটা যেহেতু একটা কঠিন কাজ, স্বাভাবিকভাবেই প্রডিউসাররা এই জায়গাটাতে আগ্রহী হয় না। তার মতে অধিকাংশ শিল্পী জানেই না কিভাবে কপিরাইট করতে হয়, আবার অনেক কোম্পানি চায় না তারা এ বিষয়ে জানুক। সিনেমার গানের ক্ষেত্রে এখনও পাচ্ছে না, তবে নতুন আইনে ছবির গানকে, চলচ্চিত্রকে সংযুক্ত করা হয়েছে, সেটা নিয়ে নতুন যে গানগুলো আসবে সেটার ক্ষেত্রে চলবে। বাট পুরনো যে ছবিগুলো সেগুলোর ব্যাপারে আমার ধারণা, যেহেতু আমি রয়্যালটি নিয়ে কাজ করছি, এখনও পর্যন্ত যথেষ্ট পরিমাণ আলোচনার সুযোগ আছে। এক বুক কষ্ট নিয়ে আছেন জনপ্রিয় শিল্পী কনক চাপা। বাংলাদেশের শিল্পীরা অনেক আবেগী, বাংলাদেশের শিল্পীরা এত আইন কানুন কিচ্ছু বোঝে না।
বরঞ্চ তারা আমরা যারা আমাদের প্রাপ্য মানে বুঝে পাওয়ার জন্য আমরা যখন গলা উঁচু করেছি তখন আমাদের বলা হয়েছে যে এত পয়সা কেন করে। শিল্পী হিসেবে নিজের প্রাপ্যটুকু তিনি পান না, এই তার আক্ষেপ। তারপরও তিনি ভক্তদের মাঝে প্রেমের তাজমহল গড়েছেন গান দিয়ে। পুরো গানের যে কপিরাইট যে আর্নিং জায়গাটা, ওই জায়গাটা পুরোটা তো আমরা চাচ্ছি না। শুধু আমাদের যে মেধাসত্তা কিন্তু কেউ কারো মেধাসত্তা কিনতে পারে না। তিনি বলছেন এই ইন্ডাস্ট্রিতে একটি মধ্যস্বত্বভোগী তৈরি হয়েছে যারা মালিক বনে গেছেন এসব সৃষ্টির। ছবির গান যেটা সিংহভাগ, আমার গানের সিংহভাগ সেটা কিনে নিয়েছে অনুপম। বলা যায় যে কপিরাইট অফিস আর অনুপম এক সমার্থক শব্দ। তো সেখানে আমরা কি করতে পারি? কিছুই করার নাই। আমার কাজ গান গাওয়া, আর আমার পাওনা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের। ন্যায্য পাওনা এটা আমি পাবো, আমার ছেলে পাবে, আমার নাতি পাবে। তো সেই জায়গায় আমাদের বঞ্চিত করা হচ্ছে। লেবেল কোম্পানিগুলো সোশ্যাল মিডিয়ার আয়ের অংশ তাদের বুঝিয়ে দিচ্ছে না। তার অভিযোগ কোম্পানিগুলোর দিকে। আমরা শুধু ছবির গানের জন্য আমরা একটা সিগনেচার দিয়েছি যে ছবিতে ব্যবহার করার জন্য। সেই গানগুলো 25 বছর আগে, তখন তো ইউটিউব ছিল না। কেউ যদি বলে যে ইউটিউবের জন্য আমরা লিখে দিয়েছি, এই কথাটা ভুল। কপিরাইটের যে সিস্টেম আছে সেই সিস্টেম মতো চললে অটোমেটিক্যালি পয়সা আমার ঘরে আসবে। কিন্তু আমাদের দেশে তো কোনো কিছুই সিস্টেম মতো চলে না। জি সিরিজ কিংবা অনুপমের মতো লেবেল কোম্পানিগুলো সোশ্যাল মিডিয়ার আয়ের অংশ তাদের বুঝিয়ে দিচ্ছে না। তার অভিযোগ কোম্পানিগুলোর দিকে। আমাদের বিনোদনের জন্য রাত্রিবেলায় গান টানের আয়োজন করা হতো। বিখ্যাত গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার, যিনি বাংলাদেশি গানের এক জীবন্ত কিংবদন্তি ছিলেন। তার পরিবার জানাচ্ছেন বহু গানে এখনও তারা রয়্যালটি পান না। আব্বু প্রায় 20,000-এর উপরে গান লিখেছেন। তা আমরা বিভিন্ন জায়গায় সার্চ করে দেখলাম যে ইউটিউবের বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্ল্যাটফর্মে আব্বুর গানগুলি ছড়িয়ে ছিটিয়ে আপলোড করা আছে। আমরা লয়ারের সাথেও কথা বলেছি এবং কপিরাইট অফিসেও কথা বলেছি। তারাই আমাদের গাইড করে, ওকে ফাইন ইউ গো থ্রু লয়ার। তেমনি আমরা যেমন একটা এজেন্সিকে দায়িত্ব দিয়ে দিয়েছি, তাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়েছি। দে আর অলসো ফাইটিং অন আওয়ার বিহাফ। দ্যাটস হাউ থিংস আর গোয়িং রাইট নাও। কিছু কিছু জায়গা থেকে আমরা পাচ্ছি, উই আর নট ডিনাইং দ্য ফ্যাক্ট, আমরা পাচ্ছি না। কিছু কিছু জায়গা থেকে আমরা পাচ্ছি, বাট বেশিরভাগ জায়গা থেকে আমরা ডিপ্রাইভ হচ্ছি। এই অভিযোগ নিয়ে আমরা কথা বলতে চাই অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর সাথে, যারা গীতিকার, সুরকার, শিল্পীদের রয়্যালটি দেন না। প্রথমেই আমরা হাজির হই জি সিরিজের কার্যালয়ে। কিন্তু জি সিরিজের মালিক নাজমুল হক ভূঁইয়াকে পাওয়া গেল না। এবার গন্তব্য একটি প্রখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিকের দিকে। কনক চাপা এবং শেখ সাদি খান, ইনারা সবাই অভিযোগ করলে আপনারা ঠিকমতো রয়্যালটি দেন। আচ্ছা, এখানে একটু ভুল বোঝাবুঝি আছে। এখানে রয়্যালটির ব্যাপারটা হচ্ছে কি, আপনার সিনেমার ক্ষেত্রে রয়্যালটিটা একরকম, আর আধুনিক গানের ক্ষেত্রে ব্যাপারটা আরেক রকম। সিনেমার ক্ষেত্রে একটা গান বা সিনেমার যাবতীয় যত রকমের অনুষঙ্গ আছে সব কিছুর মালিক হন প্রযোজক। আর যখন একটা আধুনিক গান হয়, এই আইন তো বলছে এটাতে হচ্ছে 3 ভাগে হচ্ছে যে রয়্যালটি ভাগ না, আইনে মনে হয় আপনাদের একটু ভুল বোঝাবুঝি আছে। এইটা কখনোই ভাগ হয় না।